আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছ। শুনতে না পেলে আমাকে বলবা যে শুনতে পাচ্ছি না। তো আশা করি ভলিউম টলিউম ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা গতদিনে যেটা পড়ছিলাম সেটারই অংশ। সেটা হলো যে আমাদের যে সাজেশন ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, সেটার পার্ট বি এর যে প্রশ্নগুলো সেগুলো আমরা পড়ছিলাম। তো এখান থেকে আমরা আজকে কিছু প্রশ্ন পড়বো, যেমন এখান থেকে এরকম 4-5টা প্রশ্ন পড়বো আর কি আমরা। এবং সামনের দিনে বাকিগুলো আর হয়তো 2টা ক্লাসের ভেতরে এটা শেষ করে দেবো তোমাদের। এবং তারপরে আমরা অ্যাডভান্স রিডিং রাইটিং ওইখানে চলে যাব। সো আজকে দেখো, আজকের যে কোশ্চেনগুলো এগুলো একটু খতরনাক কোশ্চেন। খতরনাক বলতে মানে বুঝতে কষ্ট হবে। তো তোমরা একটু কান খোলা রেখে আর কি বোঝার চেষ্টা করিও। দেখো, তো আমি তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে একটা ডক তৈরি করেছি, ডকের ভেতরে আমি দিয়েছি। আচ্ছা, সো এখানে দেখো শুরুতে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা হচ্ছে কেন উইলিয়াম ব্লেককে বলা হয় রোমান্টিক এজের প্রিকারসর। কেন তাকে রোমান্টিক এজের প্রিকারসর বলা হয়? প্রিকারসর বলতে হচ্ছে সূচনাকারী, আরম্ভকারী, বিগিনার। কেন তাকে এটা বলা হয় যে তিনি প্রথম রোমান্টিক এজ শুরু করেছিলেন? তো এটা আমরা তথ্যগুলো মানে এইভাবে বইতে বা ইয়েতে ওরকম ভাবে পাবো না, তবে এখানে ইজি করে চিন্তা করলে এটা আমরা আবার অ্যান্সার ভালোভাবেই করতে পারবো। যেমন আমি যদি তোমাকে বলি যে তুমি হচ্ছ রোমান্টিক যুগের রাইটারের মতো, এটাকে কেন বলছি? তুমি দেখতে চেহারায় মিল সেটা তো বলছি না, অবশ্যই তোমার রাইটিংটার ভেতরে রোমান্টিক এজের রাইটিং এর এলিমেন্ট রয়েছে সেজন্য বলছি। তো এখানে ব্যাপারটা এরকমই যে রোমান্টিক এজের যে ফিচার আমরা জানি, সেই ফিচারগুলির অনেক ফিচার রয়েছে উইলিয়াম ব্লেকের ভেতরে। এবং উইলিয়াম ব্লেকই মূলত রোমান্টিক এই ফিচারগুলি নিয়ে সর্বপ্রথম 2টা ভলিউম প্রকাশ করেছিলেন। একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স এবং আরেকটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। এটা তোমরা পড়েছো আর কি, তোমাদের রোমান্টিক পোয়েট্রিতে আছে। তো এই জন্য তাকে বলা হয় যে রোমান্টিক প্রিকারসর। মূলত রোমান্টিক যে থটটা, রোমান্টিক যে এজের যে বিষয়টা, এটা সেই এলিজাবেথান পিরিয়ডেই শুরু হয়ে গিয়েছিল। এবং বলা হয় যে ওটা শুরু করেছিলেন হচ্ছে ওই সময় তোমার এডমান্ড স্পেন্সার, তারপরে উইলিয়াম শেক্সপিয়ার, পরবর্তীতে জন মিল্টন, এরা মূলত এটাকে শুরু করেছিলেন। এরপরে এসে শুরু করলেও এরা কিন্তু ওইভাবে শুধুমাত্র এই টপিকগুলো নিয়েই যে তারা লিখেছেন এরকমটা করেননি। তারা যেটা করেছেন যে জাস্ট শুরু করেছেন, বা তাদের আলাদা ঘরানার যে রাইটিং, আলাদা স্টাইলের যে রাইটিং, সেই রাইটিং এর ভেতরে 2-একটা এলিমেন্ট হয়তো ইউজ করেছেন। যেমন তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের রাইটিং এর ভেতর সুপারন্যাচারাল এলিমেন্ট পাবা, যেটা এই রোমান্টিক এর রাইটিং এর ফিচার। তোমরা পাবা হচ্ছে ইমাজিনেশন পাবা, এই এডমান্ড স্পেন্সারের যে রাইটিং গুলো সেখানে তোমরা ইমাজিনেশন পাবা, হাই ইমাজিনেশন, সেটা রয়েছে আবার এই রোমান্টিক এজের ফিচার। কিন্তু ওদের রাইটিং গুলো অন্য ধরনের, যে আরো এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোতে আরো পরিপূর্ণ ছিল, যার জন্য ওইগুলো রোমান্টিক এলিমেন্ট হিসেবে নাম পায়নি। কিন্তু এই উইলিয়াম ব্লেক সেই প্রথম 2টা বই সে পাবলিশ করে, এবং সেই 2টা বইয়ের ভেতরে রোমান্টিক এলিমেন্টই বেশি ছিল, যেমন সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স। যার জন্য তাকে বলা হয় যে সে হচ্ছে প্রিকারসার, অর্থাৎ সূচনাকারী এই রোমান্টিক এজের। বাট আনুষ্ঠানিকভাবে শুরু করেন হচ্ছে লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশনের মাধ্যমে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিডস। একটু চিন্তা করিও যে আনুষ্ঠানিকভাবে শুরু করেন এস.টি. কোলরিডস এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু সূচনা করেন হচ্ছে আমাদের এই উইলিয়াম ব্লেক। এবং এটার প্রাথমিক যে ইন্ট্রোডাকশনটা, যে এরকম নতুন ধরনের কিছু রাইটিং বা এলিমেন্ট, এগুলো পাওয়া যায় সর্বপ্রথম এলিজাবেথান পিরিয়ডের যে রাইটার তাদের ভিতরে। তো এখন কথা হচ্ছে যে কেন এই উইলিয়াম ব্লেককে বলা হয় প্রিকারসর, এটা আমরা এবার জানবো। চলো আমরা দেখি, এটাকে ইজি ভাবে চিন্তা করবা, কঠিন কিছুই না। এই যে সহজ জিনিস, যে উইলিয়াম ব্লেককে প্রিকারসর বলা হয় কারণ উইলিয়াম ব্লেকের রাইটিং এর ভেতরে রোমান্টিক এজের যে রাইটিংগুলি, রোমান্টিক এজের রাইটিং এর যে ফিচার সেগুলো আর কি রয়েছে, তার জন্য তাকে সূচনাকারী বলা হয়। বলা হচ্ছে রোমান্টিক এজের যে রাইটাররা তারা যেই রচনাগুলো করেছেন, তাদের আগে তো সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স পাবলিশ হয়েছে।
সো এটা যেহেতু সেই সময়টাতে পাবলিশ হয়েছে এবং সেই সময়ের ওই রাইটিং এর ভেতরেই যেহেতু রোমান্টিক এজের ফিচারগুলি ছিল, তাই তাকে বলা হয় হচ্ছে রোমান্টিক এজের সূচনাকারী। সো তার ভেতরে কোন কোন ফিচারগুলি ছিল এগুলো আমরা ইংলিশে মানে বানিয়ে লিখতে হবে সহজভাবে যদি লিখতে চাই। এরকম ভাবে বলতে হবে যে উইলিয়াম ব্লেক ইজ কল্ড দ্য প্রিকারসর অফ রোমান্টিসিজম বিকজ ইন হিজ writings, especially in Songs of Innocence and Songs of Experience, we get a lot of romantic features such as, এরকম ভাবে দিয়ে তখন আমরা বলবো যে তার রাইটিং এর ভিতরে ইমাজিনেশন আছে, মানে হাই ইমাজিনেশন যেটা। তারপরে আমরা পাবো হচ্ছে তার রাইটিং এর ভিতরে সিম্পল থিম। সংস অফ ইনোসেন্স এর ভিতরে আমরা সিম্পল থিম আছে না অনেকে, যেমন ইন্ট্রোডাকশন কবিতার ভিতরে একটা রাখাল একটা বাঁশি বাজাচ্ছে, মেঘের উপর থেকে একটা ছোট বাচ্চা যেন ওইটাকে বাজাতে বলছে, বা এই যে কথাবার্তাগুলো। তারপরে চিমনি সুইপারের ভেতরে আমরা পাবো সাধারণ একটা ক্যারেক্টার। তারপরে আমরা পাবো হচ্ছে তোমার টাইগার, শিপ, হ্যাঁ এগুলো। তারপর নার্সের সং, এগুলোর ভেতরে সাধারণ সাধারণ সব টপিক বা থিম। সো এই দিক দিয়ে আমরা বলতে পারি যে উইলিয়াম ব্লেক হচ্ছে প্রিকারসর। এরপর প্রিকারসর বলার আরো কারণ হচ্ছে তার সিম্পলিসিটি অফ এক্সপ্রেশন এবং ডিকশন। তিনি ইউজ করেছেন খুবই, ডিকশন বলতে ওয়ার্ড এবং ল্যাঙ্গুয়েজের যে চয়েস, বা কোন ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড তিনি পিক করেছেন, তার কবিতার ভেতরে কোন ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড তিনি ইউজ করেছেন, সেটাকেই বলা হয় ডিকশন। তো তার কবিতার ভেতরে তিনি খুবই সিম্পল ডিকশন ইউজ করেছেন। ওয়ার্ডগুলি, তারপরে যে ল্যাঙ্গুয়েজগুলি, এগুলো খুবই সাধারণ, এগুলো অত টি.এস. এলিয়টের মতো অত কঠিন না। তোমরা থার্ড ইয়ারে উঠলে পাবা টি.এস. এলিয়টের রাইটিং, ফোর্থ ইয়ারে উঠলে পাবা সেগুলো দেখবা ওই যে বঙ্কিমচন্দ্রের মতো আর কি। বঙ্কিমচন্দ্র বাংলা যেরকম লেখা লিখতো, এরকম টি.এস. এলিয়ট ওই টাইপের। সো এই সিম্পল ডিকশনে তারা লিখেছেন, মানে এই উইলিয়াম ব্লেক লিখেছেন। তারপরে তার যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনগুলো খুবই সিম্পল। যেমন তোমরা যে সংস অফ ইনোসেন্সের ইন্ট্রোডাকশন কবিতার ভিতরে দেখো যে একটা রাখাল সে গান বাজাচ্ছে বাঁশিতে, এবার এক বাচ্চা অ্যাঞ্জেল সে বলছে যে আচ্ছা তুমি ওই গানটাকে আবার বাজাও, সে আবার বাজাচ্ছে। আবার বলছে তুমি এটাকে লিখে রাখো, সে লিখে রাখছে। সো এই যে কথাবার্তাগুলো বা এক্সপ্রেশনগুলো সিম্পল না, অনেক সিম্পল সিম্পল ওয়ার্ড ইউজ করছেন। সো এটা হচ্ছে একটা রোমান্টিক এজের ফিচার বা রোমান্টিকদের একটা বৈশিষ্ট্য। সো এর রাইটিং এর ভেতরে এটা রয়েছে। তারপর রয়েছে নেচার বা বিউটি। তার রাইটিং এর ভেতরে নেচারের এলিমেন্ট রয়েছে এবং বিউটির এলিমেন্ট রয়েছে। তোমরা যদি ওই সংস অফ ইনোসেন্স এর কথাই, ইন্ট্রোডাকশনের কথাই চিন্তা করো, ওখানে দেখবে নেচারের অনেক এলিমেন্ট রয়েছে। যেমন একটা কলম বানাচ্ছে কি করে, নলখাগড়া দিয়ে। তারপরে গাছের নিচে বসে আছে, বাঁশি বাজাচ্ছে। তারপরে শিপ, ভেড়া, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল এলিমেন্ট বা ন্যাচারাল বিউটি এগুলো। সো এই এলিমেন্টটা তার ভেতরে রয়েছে। এরপর রয়েছে সিম্বলিজম। সিম্বলিজম হচ্ছে, সিম্বলিজমের সংজ্ঞা তোমরা জানো যে সিম্বলিজম ইজ এনিথিং, মানে এ সিম্বল ইজ এনিথিং দ্যাট স্ট্যান্ডস ফর সামথিং এলস। একটা সিম্বল হচ্ছে যে কোনো জিনিসই হতে পারে যেটা একটা আরেকটার পরিবর্তে বসে, বা একটা বসিয়ে আরেকটাকে বোঝানো হয়। তো এই সিম্বলটা এর ভেতর অনেক রয়েছে। যেমন এখানে তোমরা শিপ, শিপকে বলা হচ্ছে গডের সিম্বল, টাইগারকে বলা হচ্ছে গডের সিম্বল। তারপরে আবার এখানে আমরা দেখতে পাবো একটা চাইল্ড, সেটা হচ্ছে গডকে রিপ্রেজেন্ট করছে। তারপরে আমরা পাবো হচ্ছে এরকম আরো অনেক সিম্বল পাবো হচ্ছে উইলিয়াম ব্লেকের রাইটিং এর ভেতরে। সো এগুলো হচ্ছে রোমান্টিকদের ভেতরেও আছে। আর যেহেতু তার রাইটিংটা ঠিক রোমান্টিকদের রাইটিং এর আগে আগে এটা পাবলিশ হয়েছিল, তো এই জন্য তাকে বলা হয় প্রিকারসর। এরপর আরো কি রয়েছে, মেডিটেশন অন হিউম্যান সোল। আচ্ছা এটাকে মুহিমিনুল, তুমি তোমার মাইক্রোফোনটা অফ করো, মিউট করে রাখো। আচ্ছা, তিনি তার রাইটিং এর ভেতরে হিউম্যান সোল নিয়ে তিনি গবেষণা চালিয়েছেন, মেডিটেট করেছেন। তোমরা নার্সের সং যদি চিন্তা করো, মানুষ যখন ইনোসেন্সে থাকে তখন তার কি হয়, বা একটা নার্স কি তার মানসিকতা কেমন হয়, বাট যখন সে এক্সপেরিয়েন্সে যাচ্ছে তখন তার বিষয়টা কেমন হচ্ছে, তার মানে কি বলে এটাকে, তার যে চিন্তা ভাবনা সেটা কেমন হচ্ছে। তো এই জায়গাতে তিনি একটা এই সাইকোলজিক্যাল যে এক্সপ্লোরেশন সেটা তিনি করেছেন, এবং হিউম্যান সোলের উপরে মেডিটেশন করেছেন, বা কি বলে এটাকে ধ্যান করেছেন, চিন্তা করেছেন। তো এটা রোমান্টিকদের একটা ফিচার। আর একটা হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্ট। সুপার ন্যাচারাল এলিমেন্ট তোমরা রোমান্টিকদের ফিচার, তোমরা এস.টি. কোলরিজের যে রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার তোমরা পড়েছো, সেটাতে জানো যে কি মাত্রায় সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে, কুবলা খানের মধ্যে রয়েছে।
ঠিক একই রকম ভাবে আমাদের এই ব্লেকের মধ্যেও সুপারন্যাচারাল এলিমেন্ট রয়েছে। যেমন আমরা ইন্ট্রোডাকশন কবিতার ভেতরে যে দেখি যে একটা ছোট বাচ্চা যে কিনা গডকে রিপ্রেজেন্ট করছে, সে হচ্ছে মেঘের উপরে থেকে সে ওই রাখালকে বিভিন্ন অর্ডার করে যাচ্ছে। এবার আমরা আরো পাবো হচ্ছে, আরো কোথায় পাবো, যেমন হোলি থার্সডেতে আমরা পাবো। তারপরে গড গড নিজেও একটা সুপারন্যাচারাল এলিমেন্ট। সো সুপারন্যাচারাল এলিমেন্ট কোনগুলো, যাদের আসলে বডি থাকে না, বিয়ন্ড হচ্ছে ফিজিক্স, হ্যাঁ, বা মেটাফিজিক্যাল এলিমেন্ট বলা যেতে পারে। সুপারন্যাচারাল এলিমেন্ট এবং মেটাফিজিক্যাল এলিমেন্ট মোটামুটি কাছাকাছি। সো এইটা আর কি হচ্ছে এর রাইটিং এর ভেতরে রয়েছে। তো সেদিক থেকে আমরা বলতে পারি যেহেতু উইলিয়াম ব্লেকের রাইটিং এর ভেতরে রোমান্টিকদের অনেক ফিচার রয়েছে এবং তিনি যেহেতু রোমান্টিক এজের ঠিক আগের একজন রাইটার, সো আমরা তাকে নিঃসন্দেহে বলতে পারি হি ইজ দ্য প্রিকারসর অফ রোমান্টিসিজম। বাস, এটাকে এভাবেই লিখতে হবে। আর তোমাদের বইতে যেভাবে আছে তোমরা সেভাবেও লিখতে পারো, তবে এইভাবে লিখলে তোমাদের জন্য ইজি হবে, কারণ রোমান্টিক এজের ফিচারগুলো দিয়ে তোমরা প্রুভ করতে পারবা, তাহলেই হবে। আচ্ছা, এবার দেখো আরেকটা। এই কোশ্চেনটা হচ্ছে আমরা দিয়েছি এই যে ডেসক্রাইব কোলরিডস উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ হচ্ছে, এটা আমরা শাব্দিক অর্থটাকে বোঝার চেষ্টা করি। এগুলো অনেক সময় আমাদের কাছে কঠিন লাগে কারণ শাব্দিক অর্থটা নিয়ে আমরা চিন্তা করি না। তাই দেখো শব্দের অর্থটা দেখি। ডিসবিলিভ মানে কি? অবিশ্বাস। ডিসবিলিভ মানে অবিশ্বাস করা। সাসপেনশন মানে কি? বাদ দেয়া। অবিশ্বাস করা, বাদ দেয়া, তার মানে বিশ্বাস করা। অবিশ্বাস, আমি যদি তোমাকে অবিশ্বাস করা বাদ দেই, সাপোজ তোমাকে আমি অবিশ্বাস করে আসছি অনেকদিন ধরে, এবার আমি সেটা অবিশ্বাস করা বাদ দিলাম, তার মানে কি? তোমাকে আমি বিশ্বাস করা শুরু করলাম। এবং উইলিং মানে ইচ্ছা, মানে তোমাকে অবিশ্বাস করা বাদ দেওয়ার যে ইচ্ছা, সেইটাই হচ্ছে এই উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ। আবারও চিন্তা করো, তুমি একটা কিছুকে অবিশ্বাস করছো, বাট তুমি চাচ্ছ যে আচ্ছা আমি এখন তাকে বিশ্বাস করতে চাই। সো তুমি কি করছো? উইলিংলি, ইচ্ছাকৃতভাবেই তোমার অবিশ্বাসটাকে বাদ দিয়ে দিচ্ছ এবং তুমি বিশ্বাস করা শুরু করছো। তার মানে হচ্ছে এই পুরোটাই হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিশ্বাস করা। মানে এটারই অপোজিটটা হচ্ছে ডিসবিলিভকে সাসপেনশন করা, মানে অবিশ্বাসটাকে দূর করে দেয়া। তো এটা এস.টি. কোলরিডস এই থিওরি নিয়ে আলোচনা করেছেন। তার একটা ক্রিটিসিজম রয়েছে, তোমরা হয়তো নাম শুনোনি, এটা থার্ড ইয়ারে উঠলে তোমরা এই ক্রিটিসিজম গুলো পাবা। যেমন পাবা হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া নামে তার একটা রাইটিং রয়েছে, খুবই খতরনাক একটা রাইটিং, মানে বুঝতে গেলে দাঁত মুখ ভেঙে যায় এরকম একটা রাইটিং। এটা মেবি তোমাদের সিলেবাসে নেই, আগের সিলেবাসে ছিল। তো এই আগের সিলেবাসের ওই বইটাতে তার ওই ক্রিটিসিজমের ভেতরে তিনি এই থিওরিটা আলোচনা করেছেন এবং এই থিওরিটার কি এবার আমরা এখানে জানার চেষ্টা করব। আচ্ছা, এটা দিলে তো আবার বোঝা যায় না যে কেউ জয়েন করতে চাচ্ছে কিনা। দেখো, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ ইজ এ ফর্মুলা, বলা হচ্ছে এটা একটা সূত্র বা এটা একটা ফর্মুলা বা থিওরি, named as such in English by the poet and aesthetic philosopher Samuel Taylor Coleridge। এটার নাম করেছেন বা নামটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে সৌন্দর্যের কবি বা সৌন্দর্যের অ্যাস্থেটিক ফিলোসোফার, মানে সুন্দর ফিলোসোফার, সে হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিডস। তিনি এটাকে নিয়ে এসেছেন ইংলিশে। কেন নিয়ে এসেছেন? টু জাস্টিফাই দ্য ইউজ অফ ফ্যান্টাস্টিক অর নন রিয়ালিস্টিক এলিমেন্টস ইন লিটারেচার। তিনি তার লিটারেচারের ভেতরে অনেক নন রিয়ালিস্টিক বাট ফ্যান্টাস্টিক, চিন্তা করো, রিয়েলিস্টিক না, মানে তিনি তার লিটারেচারের ভেতরে তার কবিতার ভেতরে এমন অনেক জিনিস নিয়ে এসেছেন যেগুলো বাস্তবতা নেই, কিন্তু এগুলো খুব ফ্যান্টাস্টিক জিনিস। তো এই যে তার আনরিয়েলিস্টিক বা নন রিয়েলিস্টিক বাট ফ্যান্টাস্টিক এই এলিমেন্টগুলোকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করেছেন। তিনি যেটা ইউজ করেছেন এটা ঠিকই করেছেন, এই বিষয়টা বোঝানোর জন্যই তিনি তার এই থিওরিটাকে, মানে সাসপেনশন অফ ডিসবিলিভ, এইটাকে তিনি নিয়ে এসেছেন এবং এটাকে তিনি ইউজ করার চেষ্টা করেছেন, বা এইটার মাধ্যমে তিনি তার, মানে তিনি কেন এগুলো ইউজ করেছেন, এই যে অবিশ্বাস্য জিনিস যেমন যেটাকে বলছি আমরা সুপারন্যাচারাল এলিমেন্ট, সেটাকে তিনি এত মাত্রা ইউজ করলেন, সেটাকে জাস্টিফাই করতে হবে না। সো এটা তিনি করেছেন তার এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার ভেতরে।
কোলরিডস কয়েন্ড দ্য ফ্রেজ, কোলরিডস এই ফ্রেজটার নামকরণ করেছেন এইটা, বা এইভাবে তাকে পরিচিত করেছেন ইন হিজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এই যে বলছে তার বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, যেটা পাবলিশ হয়েছিল 1817 সালে, সেই সময়টাতে তিনি এই টার্মটা ইউজ করেছেন তার ওইখানে। কোলরিডস সাজেস্টেড দ্যাট ইফ এ রাইটার কুড ইনফিউজ, কোলরিডস বলছেন যে যদি একটা রাইটার ইনফিউজ করতে পারে human interest and a semblance of truth into a fantastic tale, the reader would suspend judgment concerning the implausibility of the narrative. বাপরে বাপ, বিশাল বড় একটা সেন্টেন্স। আমি তোমাদেরকে একটা ইজি করে দেওয়ার চেষ্টা করি। দেখো বলছে যে কোলরিডস সাজেস্ট করেছেন যে যদি একজন রাইটার ইনফিউজ করতে পারে, মানে ঢোকাতে পারে, হয়তো রাইটিং এর ভেতরে কোনো একটা জিনিসকে প্রবেশ করাতে পারে। কি প্রবেশ করাতে পারে? এ হিউম্যান ইন্টারেস্ট, মানুষের আগ্রহ, অ্যান্ড সেমব্লেন্স অফ ট্রুথ, এবং ঠিক সত্য না, সত্যের মতো কিছু একটা, সেমব্লেন্স বলতে সাদৃশ্য, সত্যের মতো কিছু একটা যদি কোনো একটা রাইটার তার রাইটিং এর ভেতরে ঢুকাতে পারে, এবং সেই জিনিসটার ভেতরে যদি মানুষের ইন্টারেস্ট থাকে, ইনটু দ্য ফ্যান্টাস্টিক টেল, এই যে বলছে চমৎকার যে গল্পগুলি, সেই গল্পগুলির ভেতরে ঠিক সত্য না বা সত্যের মতো এরকম কিছু যদি, এবং যেগুলোতে মানুষের ইন্টারেস্ট আছে, এরকম কিছু যদি কোনো রাইটার ঢোকাতে পারে তার গল্পের মধ্যে, তাহলে কি করে? তাহলে দ্য রাইটার উড সাসপেন্ড জাজমেন্ট, তাহলে রাইটাররা, মানে সরি রিডাররা জাজমেন্ট করাটাকে বাদ দিয়ে দেবে। তারা আর তখন জাজমেন্ট করবে না যাতে কি ঢুকাইছে না ঢুকাইছে, এই বিষয়টা নিয়ে তারা জাজমেন্ট করবে না। কনসার্নিং দ্য ইমপ্লসিবিলিটি অফ ন্যারেটিভ, এবং তারা কনসার্ন থাকবে হচ্ছে এই ইমপ্লসিবিলিটি বলতে অবিশ্বাস্যতা, মানে নন রিয়েলিস্টিক যে বিষয় সেটা। তো এই ন্যারেটিভের ভেতরে যে অবিশ্বাস্যতা আছে বা অবিশ্বাস করার মতো এলিমেন্ট আছে, এই বিষয়টাকে নিয়ে তারা জাজমেন্ট করা বাদ দিয়ে দেবে। কারণ এই অবিশ্বাস জিনিসটা ঢুকানোর পরেও ওই রাইটিংটা অনেক চমৎকার হয়েছে। তো এইটাকে চিন্তা করেই মূলত রিডাররা এটার আর ওই বাজে জিনিস ঢুকিয়েছে এটা চিন্তা করবে না। ব্যাপারটা তোমরা চিন্তা করে দেখো, তোমরা যখন রোমান্টিক পোয়েট্রি পড়েছো, ওইখানে এস.টি. কোলরিডসের রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার পড়েছো না? 600 লাইনের 650 লাইনের কবিতা, কি লিখেছে, কোথায় কি বলছে না বলছে, মানে এটার কিন্তু ইয়ে নাই আর কি। কিন্তু তারপরে তোমরা চিন্তা করে দেখো যে পুরো কবিতা পড়ার পরে এর সামারিটা যখন তুমি মাথায় নিচ্ছ, এটা ফ্যান্টাস্টিক সামারি না? তখন কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আসলে কি লিখেছে না লিখেছে, এটা তখন আমাদের মাথায় আসছে না। আমাদের মাথায় আসছে বিশাল বড় কবিতা এবং এর ভিতরে চমৎকার সব কথা বলা আছে। তখন আর আমরা ওই সুপার ন্যাচারাল যে একটা আজগবি জিনিস কবিতার ভিতরে ঢুকিয়েছেন, এটা কিন্তু আমরা চিন্তা করছি না তখন আর। তো এই কথাটাই এখানে বলছে যে এস.টি. কোলরিজ বলছে যে যদি একজন রাইটার আননোন, নন রিয়েলিস্টিক এবং মানে যেগুলো আজগবি জিনিস যদি তার রাইটিং এর ভেতরে ঢোকান এবং এটার মাধ্যমে যদি মানুষকে আনন্দ দিতে পারেন, মানুষ যদি তার হচ্ছে চিন্তা ভাবনা, যেমন জাজমেন্ট করার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে পারে বা বাদ দিয়ে দেয়, তাহলে এটা খারাপ না এটা ইউজ করা আর কি। এরপরে দেখো, দ্য ফ্রেজ সাসপেনশন অফ ডিসবিলিফ কেম টু বি ইউজ মোর লুজলি ইন দ্য ল্যাটার 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরির পরবর্তীতে, মানে শেষের দিকে, মানে যে লাস্ট ইয়ারের, ধরো লাস্ট সেঞ্চুরির 60-70-এর দশকে আর কি, আজ থেকে 50-60 বছর আগের, এটাকে খুব লুজলি ইউজ করা হয়েছে এই সাসপেনশন অফ ডিসবিলিফটাকে, এই ফ্রেজটাকে। ইট মাইট বি ইউজ টু রেফার টু দ্য উইলিংনেস অফ দ্য অডিয়েন্স টু ওভারলুক দ্য লিমিটেশন অফ মিডিয়াম। এই যে বলছে যে মিডিয়াম বলতে এখানে রাইটিং, যে এটা মূলত ইউজ করা হয়েছে এই জন্য যে একটা মিডিয়ামের ভেতরে বা একটা রাইটিং এর ভেতরে যে লিমিটেশন গুলো থাকে, সীমাবদ্ধতা, যেগুলো আসলে রাইটার অ্যাড করতে পারেননি, বলেননি বা বলতে পারেননি, সেগুলোকে ওভারলুক করে এই আমাদের অডিয়েন্সরা। সেগুলোকে, ওর ভেতরে আরো এমন সুন্দর এলিমেন্ট থাকে যে এরকম নন রিয়েলিস্টিক বিষয়গুলোকে তিনি, রিডাররা এটাকে বাদ দিয়ে দেয়, এটাকে চিন্তা করে না ওগুলো বিষয় নিয়ে। so that these do not interfere with the acceptance of those promises, এবং এটা করে কারণ হচ্ছে রিডার আর ওইটাতে ইন্টারফেয়ার করে না, কারণ হচ্ছে এটার যে প্রমিস, একটা রাইটিং এর প্রমিসটা কি, একটা রাইটিং এর প্রমিস হচ্ছে, সরি এটা তো প্রেমিস আর কি, আমি প্রমিস বলে ফেলেছি,
প্রমিজে এর পরের শব্দটা আছে। আচ্ছা, প্রেমিস বলতে এখানে হচ্ছে অনুমান আর কি। এখানে যে অনুমান যেগুলো করা হচ্ছে, যে অনুমান করে একজন রিডার কোনো একটা রাইটিংকে বলছে যে এটা কোনো, এই রাইটিং এর কোনো ভ্যালু নেই, সো বলা হচ্ছে যে এই চিন্তাটা তারা বাদ দিয়ে দেয় যখন তারা কোনো পার্টিকুলার রাইটিং এর ভেতরে মজাদার কিছু পায়। যদিও সেখানে নন রিয়েলিস্টিক কথাবার্তা থাকতে পারে, বাট সেখানে যদি মজাদার কোনো স্টোরি বা গল্প পায় তাহলে এটাকে তারা বাদ দিয়ে দেয়। অ্যাকর্ডিং টু দ্য থিওরি, এই থিওরি অনুযায়ী অর্থাৎ সাসপেনশন অফ ডিসবিলিফ, এটা থিওরি অনুযায়ী suspension of disbelief is that the audience tacitly agrees to suspend their judgment in exchange for the promise of entertainment। এই যে এটা হচ্ছে মেইন কথা, সাসপেনশন অফ ডিসবিলিফের মেইন কথা হলো অডিয়েন্স যারা থাকে তারা খুব মানে ট্যাসিটলি মানে এটা হচ্ছে তোমার, এটা মানে কি বলে, ক্যামলি বা শান্তভাবে আর কি, শান্তভাবে তারা অ্যাগ্রি করে নেয় যে তাদের রাইটিং এর ভেতরে যে প্রমিস এন্টারটেইনমেন্ট, মানে অঙ্গীকারবদ্ধ যে এন্টারটেইনমেন্ট আছে বা রাইটার যে এন্টারটেইনমেন্ট রাখবেন তার রাইটিং এর ভেতরে, এটার যে, এটা তো রাইটারের প্রতিশ্রুতিবদ্ধ। তো এটা যখন একজন রাইটার পেয়ে যায় তখন সে আর ওই লিমিটেশন সম্পর্কে ওই জাজমেন্ট করে না, এবং সে উইলিংলি ওই শর্টকামিংস গুলো সে বাদ দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাপার না, এটারটুক তো ভুলভ্রান্তি থাকবেই, কিন্তু এইটা একটা অসাম একটা রাইটিং। এই যে আমরা এরকম কথা বলি না, তো এইটাকেই বলা হচ্ছে সাসপেনশন অফ ডিসবিলিভ, মানে অবিশ্বাস করা বাদ দেয়া। The concept of willing suspension of disbelief explained how a modern enlightened audience might continue to enjoy Gothic pieces। বলা হচ্ছে এই যে কনসেপ্টটা উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, এটা এক্সপ্লেইন করে যে একজন মডার্ন বা আলোকিত একজন অডিয়েন্স, যারা আমরা সব বুঝি সবকিছু, তারা কিভাবে এনজয় করতে থাকি একটা গথিক পিসকে। পিস বলতে, গথিক পিস বলতে হচ্ছে বর্বর বা অত ভালো না এরকম একটা জিনিসকেও আমরা কিন্তু অনেক সময় ওই মজা করে আমরা পড়তে থাকি। সো এটা কখন পড়ি, যখন আমরা হচ্ছে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভটা আমাদের ভেতরে আসে, বা ওই রাইটিং, পার্টিকুলার রাইটিং এর ভেতরে আমরা ডিফারেন্ট কিছু একটা পাই। তোমরা যখন ফোর্থ ইয়ারে উঠবা তখন তোমরা একটা রাইটিং পাবা, সেটা হচ্ছে ওয়েটিং ফর গডত নামে একটা রাইটিং। তারপর আরেকটা পাবা দ্য কেয়ারটেকার, এই নামে দুইটা রাইটিং পাবো। তো কেয়ারটেকারের ভেতরে তাও কিছুটা বুঝতে পারবা, বাট ওয়েটিং ফর গডতে কিছুই বুঝবা না। এটা একটা মানে ড্রামা পড়ার পরে তুমি চিন্তা করবা যে এর ভেতরে কি আছে, কিছুই নাই। ওই ধরনের রাইটিং গুলোই মূলত এই গথিক পিস, মানে তুমি পড়ে গেছো, পড়ার পরে কোনো মজা পাচ্ছ না, বাট যখন তুমি একটু চিন্তা করবা, হ্যাঁ, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফের থেকে বের হয়ে যখন তুমি একটু চিন্তা করবা তখন দেখবা যে সেখানে অনেক দারুণ দারুণ জিনিস আছে। যেমন অ্যাবসার্ড ড্রামা একটা এরকম একটা এলিমেন্ট, ওই যে ওয়েটিং ফর গডত, কেয়ারটেকার, এগুলো হচ্ছে অ্যাবসার্ড ড্রামা। সেগুলোর ভেতরে এই উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ থেকে বের হয়ে, মানে ডিসবিলিভ থেকে বের হয়ে যদি তুমি ওগুলো চিন্তা করো তাহলে দেখবা যে ওগুলো খুব সুন্দর সুন্দর একটা রাইটিং। বাট এমনি স্বাভাবিকভাবে পড়লে তোমরা বলবা যে এটা কি। তো এটা তোমরা পাবো ফোর্থ ইয়ারে উঠলে পাবা। তো এটা সম্পর্কে কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। এই জিনিসগুলো তোমাদের যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি যদি থাকে বা এসে থাকে, মানে যাদের এবিলিটি আছে, তারা এই জিনিসগুলো নিজের মতো করে লিখতে পারো। এক কথাই যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ হচ্ছে এটা রিডারদের একটা জিনিস। রিডার একটা গল্প পড়লো, গল্প পড়ে বা একটা কবিতা পড়লো, পড়ে সে মজা পেয়ে গেল, বাট সেখানে সে খেয়াল করছে যে অনেক আননেসেসারি এলিমেন্ট রয়েছে যেগুলো আসলে অত ভালো না, অবাস্তব জিনিসপত্র। কিন্তু তারপরেও সে বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অবাস্তব জিনিসপাতি থাকলেও এই টোটাল জিনিসটা তো, টোটাল যে লিটারেচারের যে পিসটা, এটা তো অনেক মজাদার। তো এই যে উইলিংলি, সে ইচ্ছাকৃতভাবে সাসপেন্ড করছে অবিশ্বাস করাটাকে, বা সে ক্রিটিসাইজ করাটাকে সাসপেনশন করছে, এটাকেই বলা হচ্ছে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ। এবং এটা যদি তোমরা নিজের ভাষাতেও লিখো, এখানে তো অনেক কঠিন ভাষা আছে, নিজের ভাষাতে লিখলেও হয়ে যাবে। না বুঝলে বলবা। আজকের ক্লাস পুরোটাই এরকমই আর কি, সব খতরনাক বিষয়। এরপর আরেকটাতে আসি। আচ্ছা 10 মিনিট পর কেটে যাবে, তোমরা আবার জয়েন করবা। এখন 18 জন 17 জন আছে, তো 17 জনই জয়েন করার চেষ্টা করবা। আচ্ছা এবার আমি আসি
সেটা হচ্ছে কিডস নেগেটিভ ক্যাপাবিলিটি। কিডসের নেগেটিভ ক্যাপাবিলিটিটা কি? নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে তোমার সামর্থ্য, আর নেগেটিভ হচ্ছে না, মানে সামথিং যেটাতে না না বোধক বা ইয়ে আছে। একটা জিনিস একটু চিন্তা করো যে তুমি একটা কাজ করছো, তুমি একটা নতুন ধরনের কাজ শুরু করলা, যে কাজটা সাধারণত মানুষ সমাজে দেখা যায় না। এখন এই কাজটা করতে গিয়ে তোমাকে অনেকেই সমালোচনা করছে, গালাজ গালমন্দ এগুলো করছে, বাট তুমি ওগুলো মাথায় নিচ্ছ না, ভ্রুক্ষেপ করছো না। তুমি তোমার যে কাজ সেটাকে তুমি খুব সুন্দরভাবে করে যাচ্ছ। এই যে তুমি যে ওইগুলোকে মাথায় নিচ্ছ না, অর্থাৎ নেগেটিভ জিনিসগুলোকে তুমি ম্যানেজ করে ফেলছো বা ওইগুলোতে কনসার্ন হচ্ছ না, এটাকে বলা হয় নেগেটিভ ক্যাপাবিলিটি। নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে নেগেটিভ জিনিসগুলোকে টলারেট করার ক্যাপাবিলিটি, সেটাকে বলা হয় নেগেটিভ ক্যাপাবিলিটি। যেমন ধরো আমি আমি যখন সর্বপ্রথম, তোমরা এটা অনেকেই জানো যে ইংলিশ লিটারেচারকে বাংলায় এভাবে ভিডিও তৈরি করে দেয়া, এটা সর্বপ্রথম বাংলাদেশে আমি শুরু করেছি, বা ক্লাউড স্কুল প্রো শুরু করেছে। আগে হয়তো দু একটা শুরু মানে করেছে, বাট ওটা কন্টিনিউ করেনি, বাট আমি প্রায় 5 বছর ধরে এটা করছি। কিন্তু এটা করতে গিয়ে শুরুর দিকে অনেক টিচাররা আমাকে নক দিয়ে গালিগালাজ করতো, বেটা তুই এটা কি করছিস, হ্যাঁ, মানে এইভাবেই কথা বলতো। হ্যাঁ, যে তোমার কি যোগ্যতা আছে তুমি এটা করছো, তোমার বিসিএস ক্যাডার কি তুমি, এরকম বলতো। তা আমি বলতাম যে একটা কবিতা পড়াইতে কি বিসিএস ক্যাডার হওয়া লাগবে? বিসিএস ক্যাডার তো এক রাতের ব্যাপার। আগের দিন আপনি বিসিএস ক্যাডার না, পরের দিন আপনি বিসিএস ক্যাডার। তো আপনার এই এক রাতের ভেতরে আপনার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেল। তো এরকম ভাবে আমি বুঝাইতাম। তারপর তোমাদের এখানেও অনেকেই আছো যারা শুরুর দিকে আমাকে গালি দিয়েছো, পরবর্তীতে অনেকেই সরিও বলেছো। বা এরকমটা হয় না যে আমি যেমন 750 ভিডিও আছে ইউটিউবেই শুধু, এরপরে ফেসবুকে আরো প্রায় 200-250 আছে। সেই ভিডিওগুলো সব ভিডিওর মান তো একরকম হবে না। দুই একটা খারাপ ভিডিও হয়তো প্রথম তুমি দেখলা, দেখে ওটাতে খারাপ তুমি রেগে মেগে গালি দিয়ে দিলা, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে গিয়ে হয়তো তোমার ভালো লেগে গেল, ধীরে ধীরে এভাবে ভালো লাগা তৈরি হয়েছে। সো এই যে শুরুতে যে তুমি আমাকে গালি দিলা, এই গালিটাকে আমি মাথায় নিলাম না। না নিয়ে কি করলাম, আমি আমার মতো করে আমি কাজ করেই যাচ্ছি এবং মনের মধ্যে একটা আশা রেখেছি যে একটা দিন কোনো একদিন তোমরা অ্যাকসেপ্ট করবেই। তো এই যে আমি গালিকে ম্যানেজ করলাম, গালিকে মাথায় নিলাম না, এটাকে হজম করলাম, এই হজম করার ক্যাপাবিলিটিটাকেই বলা হয় নেগেটিভ ক্যাপাবিলিটি। মানে নেগেটিভ সামথিংকে টলারেট করার ক্যাপাবিলিটি, এটাকেই বলা হয় নেগেটিভ ক্যাপাবিলিটি। গালি গালাজকে, নেগেটিভ থটটাকে ক্যাপাবিলিটির সাথে ওটাকে গ্রহণ করা আর কি। তো এখানে আমরা এই বিষয়টাই পাবো। যেমন ধরো এখানে বলছে যে নেগেটিভ ক্যাপাবিলিটি এ রাইটার্স অ্যাবিলিটি। নেগেটিভ ক্যাপাবিলিটি হলো একজন রাইটারের এবিলিটি। একজন রাইটার সমালোচনাটাকে হজম করবে, এই এবিলিটিটাই হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। হুইচ শেক্সপিয়ার্স পজেসড সো ইনরমাসলি, বলছে যেই ক্যাপাবিলিটিটা এই উইলিয়াম শেক্সপিয়ারের ভেতরে ছিল, মানে খুব বেশি রকম ভাবে ইনরমাসলি ছিল তার মধ্যে। টু অ্যাকসেপ্ট আনসার্টেইনটিস, আচ্ছা তার রাইটিং এর ভেতরে অনেক আনসার্টেইনটি ছিল, অনিশ্চিত অনেক, ওই সময়ের ওই যুগে যায় না এরকম অনেক জিনিস ছিল। মিস্টিরিজ ছিল তার রাইটিং এর ভেতরে, ডাউট ছিল অনেক। উইদাউট অ্যানি ইরিটেবল রিসিং আফটার দ্য ফ্যাক্ট অ্যান্ড রিজন, এবং এখানে কোনো তোমার হচ্ছে অনেক মানে ইরিটেবল বা বিরক্তিকর অনেক বিষয় ছিল, যেগুলো হচ্ছে আফটার দ্য ফ্যাক্ট অ্যান্ড রিজন, মানে যেগুলো করা হতো বিভিন্ন রিজন বা ফ্যাক্ট দিয়ে দেখানো হতো যে আচ্ছা তুমি যে লেখাটা লিখলা এটা তো কোনো ফ্যাক্টের মধ্যে পড়ে না, এটা তো কোনো রিজন নাই। এরকম ভাবে উইলিয়াম শেক্সপিয়ারকে অনেক প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সো এইটা আর কি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ভেতরে ছিল। এবং এরপরে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ইংলিশ পোয়েট জন কিটসের মতে, who first used the term in an 1817 letter, অর্থাৎ 1817 সালে একটা লেটারে, একটা চিঠিতে তিনি এই টার্মটা সর্বপ্রথম ইউজ করেছিলেন। তোমরা জানো যে রাইটারদের বা যারা অনেক ভালো রাইটার তাদের লেটারও বা তাদের একটা চিঠিও কিন্তু লিটারেচারের একটা পিস। তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো না রবীন্দ্রনাথ ঠাকুরের লেটার টু লর্ড চেমসফোর্ড? সেটা আমরা পড়ছি না এখন, ওটা তো একটা সাধারণ চিঠি, বাট ওটা এখন সাহিত্যের একটা ইয়ে হয়ে গেছে। সো এরকম জন কিটস সে নিজেও এরকম একটা চিঠি লিখেন এবং চিঠির ভেতরে তিনি এই টার্মটা ইউজ করেন নেগেটিভ ক্যাপাবিলিটি। এবং নেগেটিভ ক্যাপাবিলিটিটা সবচেয়ে বেশি এবং সর্বপ্রথম আমরা পাই উইলিয়াম শেক্সপিয়ারের ভেতরে। এবং এই নেগেটিভ ক্যাপাবিলিটিটা হচ্ছে তুমি বর্তমান কালচার, বর্তমান হচ্ছে যে চিন্তা ভাবনা, সেগুলোর বিরুদ্ধে গিয়ে কোনো একটা কাজ করলা,
যেই কাজটা বর্তমানে হয়তো তোমাকে অনেক সমালোচনা করছে, বাট ইন দ্য লং রান কিছুদিন পরে বা 1 বছর বা 5 বছর 10 বছর বা 50-100 বছর পরে ওই রাইটারের ওই পার্টিকুলার রাইটিংকে অনেক হচ্ছে মূল্যায়ন করা হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত নেগেটিভ ক্যাপাবিলিটি। তুমি শুরুর দিকে এগুলোকে সহ্য করে নিয়েছো, নিয়ে তুমি তোমার মতো করে লিখে গেছো। এই যে এবিলিটিটা, সহ্য করার যে এবিলিটিটা, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। দেখো আরো এখানে কথাবার্তা রয়েছে। দ্য থিওরি, আচ্ছা এ থিওরি ফার্স্ট আর্টিকুলেটেড বাই জন কিটস। বলছে এটা থিওরি, যে থিওরিটা সর্বপ্রথম আর্টিকুলেট করে বা উচ্চারণ করে করে হচ্ছে জন কিটস, অ্যাবাউট দ্য আর্টিস্ট অ্যাক্সেস টু ট্রুথ। এবং আর্টিস্ট, একটা আর্টিস্ট তার যে ট্রুথ তার রাইটিং এর ভেতর কতটুকু নিয়ে আসবে বা নিয়ে আসবে না, এইটার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এইটা সর্বপ্রথম উচ্চারণ করেন। উইদাউট দ্য প্রেশার অ্যান্ড ফ্রেমওয়ার্ক অফ লজিক অ্যান্ড সায়েন্স। এবং তিনি এখানে বলেছেন যে একজন রাইটার তার রাইটিং এর ভেতরে কতটুকু ট্রুথ নিয়ে আসবেন কোনো রকমের প্রেশার, লজিক এবং সায়েন্সের কোনো রকমের প্রেশার বা ফ্রেমওয়ার্ক ছাড়া, সেই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করতে গিয়ে মূলত এই টার্মটা সর্বপ্রথম নিয়ে আসেন। Contemplating his own craft and the art of others, especially William Shakespeare, in one of his famous letters to relatives, Keats supposed that a great thinker is capable of being the uncertainties, mysteries, doubts, without any irritable racing after fact and reason. আচ্ছা, অনেক বড় সেন্টেন্স। বড় সেন্টেন্সগুলো এরকম ভাবে ভাগ করে নিবা, নিয়ে নিয়ে পড়বা, তাহলে দেখবা ইজি হয়ে যায়। অনেক সময় তোমাদের মধ্যে অনেকেই আছো, আমরা আছি অনেক, যে অনেক বড় সেন্টেন্স দেখলে, বড় একটা প্যারাগ্রাফ দেখলে আর ওটা অর্থ করতে পারি না। তখনই এইভাবে ভাগ করে নিবা। যেমন এখানে আমি এটাকে ভাগ করে নিতে আমার সুবিধা হচ্ছে, আমি লাইনগুলোকে আলাদা করছি। বাট এটা যদি তোমাদের বইতে হয় তখন কি করবা, বইতে তোমরা আলাদা করে সেন্টেন্সটা লিখে নিবা, লিখে নিয়ে তারপরে এইভাবে সেন্টেন্স অর্থ করবা, দেখবা এটা ইজি হয়ে যাবে। দেখো বলা হচ্ছে যে কোনো একটা রাইটার, বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ার কি করেছেন, যে তার নিজস্ব দক্ষতা এবং তার নিজস্ব আর্ট, এই আর্টের উপরে তিনি বিশ্বাস রেখেছেন, রেখে কি করছেন, তিনি লিখে চলেছেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং পরবর্তীতে এক লেটারে কিটস তার এক আত্মীয়ের কাছে এক লেটার লিখছেন। লেটার লিখতে গিয়ে তিনি বলেছেন যে একজন গ্রেট থিঙ্কার যারা, বা গ্রেট রাইটার যারা, তারা কি করে, তারা হচ্ছে ক্যাপাবল অফ বিং আনসার্টেনিটিস। তারা তাদের রাইটিং এর ভিতরে অনেক অনিশ্চিত বা দুর্বোধ্য, অনেক বা সময়ের সাথে যায় না এরকম অনেক এলিমেন্ট তারা নিয়ে আসেন, এবং সেগুলো অনেক মিস্টেরিজ এবং রহস্য বা এই জাতীয় জিনিসগুলো থাকে, অনেক ডাউট থাকে, সন্দেহের জিনিস থাকে, এবং যেগুলোকে মূলত ফ্যাক্ট এবং রিজন, অর্থাৎ লজিক এবং সত্য যে বিষয়গুলি, এগুলো দিয়ে আসলে ইয়ে করা যায় না, জাজ করা যায় না, এরকম অনেক এলিমেন্ট নিয়ে আসেন। এবং সেই এলিমেন্টগুলো নিয়ে মানুষ তার সমালোচনা করে, এবং সেই সমালোচনাটাকে সে যখন টলারেট করতে পারে, সেই যে অ্যাবিলিটিটা, টলারেট করার যে অ্যাবিলিটিটা, সেটাকে বলা হয় নেগেটিভ ক্যাপাবিলিটি। The poet then has the power to bury self-consciousness. আচ্ছা আচ্ছা, তোমাদের আর 2 মিনিট পর কেটে যাবে, 1 মিনিট পরে তোমরা আবার জয়েন করবা, এই 18 জনই আবার জয়েন করবা। বলছে দেখো যে এ পোয়েট দেন হ্যাজ দ্য পাওয়ার টু বেরি সেলফ কনসিয়াসনেস, ডুয়েল ইন আ স্টেট অফ ওপেনিস টু অল এক্সপেরিয়েন্স অ্যান্ড আইডেন্টিফাই উইথ দ্য অবজেক্ট কন্টেম্পলেটেড। আচ্ছা, জন কিটস তিনি, আচ্ছা জন কিটস বলছে, একটা পোয়েটের কথা বলা হচ্ছে, যে একজন পোয়েট যার কিনা হ্যাজ দ্য পাওয়ার, তার পাওয়ার রয়েছে ভেরি সেলফ কনসিয়াসনেস, অর্থাৎ আমাকে কে কি বলছে সেই জিনিসটার দিকে আমি কনসিয়াস করলাম না, আমি ওইটাতে অ্যাওয়ার হলাম না, ওটার দিকে তাকালাম না, সেটাকে আমি সেই আমার যে সেই চিন্তাটাকে আমি বেরি করলাম, মানে কবর দিলাম। সো এই পাওয়ারটা যে পোয়েটের ভেতরে আছে, এবং যে কিনা ডুয়েল ইন দ্য স্টেট অফ ওপেনিস টু অল এক্সপিরিয়েন্স, তার ভেতরে মানে যে কিনা ডুয়েল করে, বসবাস করে চারিদিকে থেকে ধেয়ে আসা তার অসংখ্য মতামতের ভেতরে, এবং আইডেন্টিফাই উইথ দ্য অবজেক্ট কন্টেম্পলেটেড, এবং আইডেন্টিফাই তাকে যাকে পাওয়া যায় অনেক অবজেক্টের ভেতরে, যেগুলোর মাধ্যমে আসলে যেগুলো অনেক কন্টেম্পলেশনের যোগ্য, মানে অনেক বিচার বিশ্লেষণ করার যোগ্য, সেরকম যে এলিমেন্টগুলো রয়েছে সেইগুলোর ভেতরে যাকে পাওয়া যায়, সেই রাইটারের কথা এখানে বলা হচ্ছে, বা সেই পোয়েটের কথা বলা হচ্ছে। জয়েন করে ফেলেছো, তো আমি শুরু করি। দেখো এই যে এই রকমের অবস্থা,
এই যে শুরুতে আমাদের মনে হবে যে একটা মানে কি বলেছে কবি, সো এরকম একটা অবস্থা হচ্ছে আমরা এই জন কিটসের টু অটামের ভেতরে পাবো। টু অটামের ভেতরে শুরুতে আমরা যদি পড়ি বা আমরা যদি আমাদেরকে কেউ বুঝিয়ে না দেয়, তাহলে আমাদের যেটা মনে হবে যে এটাতে কি বলেছে, মানে এক কথায় জন কিটস টু অটাম লেখার পরে টু অটামের জন্য তিনি অনেক সমালোচনা সহ্য করেছেন, এবং কিন্তু তারপরে তিনি থেমে যাননি। তিনি সেই সমালোচনাগুলোকে তার যে নেগেটিভ ক্যাপাবিলিটি সেটার মাধ্যমে তিনি মূলত ওইগুলোকে হজম করে গেছেন, এবং পরবর্তীতে এখন কি, এখন টু অটাম হচ্ছে একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোয়েমস। সো মানে এইটাই আর কি এখান থেকে প্রমাণিত হচ্ছে। এবং এই কবিতা লেখার ক্ষেত্রে তিনি তার যে পাওয়ার অফ সেলফ কনসাসনেস, এইটা এইটাকে তিনি ইউজ করেছেন। তিনি তার সমস্ত সমালোচনার ভেতরেই যেন তিনি ডুয়েল করেছেন, ওই সময় বসবাস করেছেন। এবং তিনি অনেক অবজেক্ট ইউজ করেছেন যেগুলো হচ্ছে কন্টেমপ্লেট করার মতো, মানে যেগুলো নিয়ে চিন্তা করার মতো। এটা টু অটামের ভেতরে রয়েছে। এরপরে বলা হচ্ছে যে দ্য ইন্সপিরেশনাল পাওয়ার অফ বিউটি, সৌন্দর্যের যে একটা ইন্সপিরেশন রয়েছে সেটার কথা বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু কিডস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য কোয়েস্ট ফর অবজেক্ট ফ্যাক্ট। বলা হচ্ছে যে কোনো একটা কবিতার ভেতরে, কোনো একটা রাইটিং এর ভেতরে যে পাওয়ার অফ বিউটি বা যে সৌন্দর্যটা রয়েছে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ওই কবিতার ভেতরের যে ফ্যাক্ট রয়েছে সেই ফ্যাক্টের চেয়ে। মানে ওই যে আগেরবার আমরা বললাম না, এটা এই কথা উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফের মতোই, যদি কোনো রাইটিং এর ভেতরে তোমার সুন্দর জিনিস থাকে তাহলে আর ওইটার ভেতরে ওই ইয়ে খুঁজতে যাওয়ার দরকার নেই। এটাই আর কি বলছে আমাদের এখানকার রাইটার, তার যে সমালোচক তাদেরকে, যে তুমি যে খুঁজছো, তুমি যেমন আমার আমার ক্ষেত্রে আমার অনেক ভিডিওর মধ্যে অনেকে প্রোনাউন্সিয়েশন খুঁজে। তো আমার কথা হচ্ছে আমি তো প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করিনি। আর যদি প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে যাই তাহলে এই লম্বা লম্বা এত 40-50 মিনিটের ভিডিও বানানো সম্ভব না। কারণ তোমরা খেয়াল করে দেখবা যে যারা এই প্রোনাউন্সিয়েশন সুন্দর করতে যায়, বাঙালি, আমি বাঙালি, আমার প্রোনাউন্সিয়েশন বাঙালিদের মতো হবে। আমার যদি ইংরেজদের মতো করতে যাই তাহলে ওটা রোবোটিক হয়ে যাবে। তুমি এরকম অনেক দেখবা, ইউটিউবে ভিডিও আছে। আমরা বাঙালিরা কেন আগাতে পারি না, কারণ ওই যে ইংরেজির মানে কথা বলার আগে, কথার ফ্লুয়েন্সি আনার আগে, স্পোকেনের ফ্লুয়েন্সি আনার আগে আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে চিল্লাপাল্লা করি। বাট ইন্ডিয়ানরা তোমরা চিন্তা করো, ইন্ডিয়ানরা কিন্তু এইসব নিয়ে চিন্তা করে না। তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিও ইন্ডিয়ান, হচ্ছে অনেক মানুষ আছে, অনেক ছেলে পেলে আছে যারা ইংলিশে কথা বলছে, ইন্ডিয়ানদের অ্যাকসেন্ট, এটা ব্রিটিশদের অ্যাকসেন্ট না। কিন্তু আমরা বাঙালিরা আমাদের একটা স্বভাব এটা, যে নিজে তো বলবোই না, অন্য কেউ বলতে গেলে আমরা বলতে যাই তোমার তো অ্যাকসেন্ট খারাপ, আমেরিকানদের মতো না। আরে আমি বাঙালি, আমার অ্যাকসেন্ট তো বাংলাদেশিদের মতোই হবে। একজন আমেরিকান সে যদি বাংলা বলতে যায় তাহলে তার কি বাঙালিদের মতো অ্যাকসেন্ট হবে নাকি? তো এইখানে এই কথাটা এইটাই বলছেন আমাদের যে কবি জন কিটস, তিনি সেই কথাটাই বলছেন যে কবিতার ভেতরে কবিতা লিখতে গিয়ে কবিতার সৌন্দর্য যে জিনিসটা আছে, সুন্দর যে জিনিসটা, এন্টারটেইনমেন্ট যেটা আছে সেটাকে উপভোগ করো, ফ্যাক্ট দিয়ে এটাকে বিচার করতে চেও না। অ্যাজ হি রাইটস ইন হিজ ওডস অন এ গ্রেসিয়ানার, তিনি এই কথাটা, এই বিষয়টা তিনি ওড অন এ গ্রেসিয়ানারে বলেছেন। যেমন তিনি বলেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সৌন্দর্যই সত্য, তারপরে সত্যই সুন্দর। দ্যাট ইজ অল, বলছে এটাই সব, ইয়ে নো অন আর্থ, এটা পৃথিবীতে মানুষ জানে, অ্যান্ড অল ইয়ে নিড টু নো, এবং সবারই এটা জানা উচিত। তিনি এই কথাটা বলেছেন যে সুন্দরই সবকিছু, এবং সবকিছুই সুন্দর, বা সুন্দর হচ্ছে সত্য, সত্যই সুন্দর, এটা এটাই সব কথা, বা এরপরে আর কোনো কথা থাকতে পারে না, এবং পৃথিবীতে মানুষ এটা জানে। আর যারা জানে না সবার এটা জানা উচিত, জানা দরকার। এই কথাটার অ্যান্সার কিন্তু তার এই কবিতার ভিতরে দিয়ে দিয়েছেন তিনি। Okay. এরপরে দেখার একটা আছে যে কিডস নোশন অফ নেগেটিভ ক্যাপাবিলিটি হ্যাজ বিন ইনফ্লুয়েন্সিয়াল ফর দোজ ওয়ার্কিং আউটসাইড অফ অ্যাস্থেটিক্স। বলছে কিডসের এই যে নেগেটিভ ক্যাপাবিলিটির, এটা হচ্ছে তাদের জন্য প্রভাবক যারা মূলত অ্যাস্থেটিক্সের বাহিরে কাজ করে থাকে। মানে যারা এই যে কি বলে কবিতা বা রাইটিং এগুলোর ভেতরে যারা নাই, তাদের বাহিরে যারা থাকে তাদের ক্ষেত্রে এটা প্রভাবক, ইনক্লুডিং স্কলার্স, এবং স্কলার যারা রয়েছে তারাও হচ্ছে এর ভেতরে। সাস এখানে একজনের নাম বলা হচ্ছে, হু অ্যাডপ্টেড অ্যান্ড মডিফাইড দ্য টার্ম ফর হিজ ওন ওয়ার্ক অন সোশ্যাল থিওরি। এই লোক অর্থাৎ রবার্টো আনজার, তিনি তার একটা ক্রিটিসিজমের ভেতরে, সোশ্যাল থিওরির ক্রিটিসিজমের ভেতরে এই নেগেটিভ ক্যাপাবিলিটি এই শব্দটাকে তিনি ইউজ করেছেন।
সো এটা যে শুধুমাত্র রাইটারদেরকে ইনফ্লুয়েন্সিয়াল করেছিল তা না, এটা ক্রিটিক বা স্কলারদেরকেও ইনফ্লুয়েন্স করেছিল এই নেগেটিভ ক্যাপাবিলিটির যে টার্মটা। সো এই 2-3টা জিনিস তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করিও। এগুলো কিন্তু 2-4 দিন 5 দিন 7 দিন গেলেই ভুলে যাবা। এটা যদি ভুলে না যাও, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, অর্থাৎ অবিশ্বাস করার ইচ্ছাটাকে বাদ দেয়া, এইটা মানে বিশ্বাস করা। আর একটা নেগেটিভ ক্যাপাবিলিটি হচ্ছে তোমার সমালোচনাটাকে হজম করতে মানে পারার এবিলিটিটা। নেগেটিভ সমালোচনাকে, সমালোচনা 2 রকমের, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ, গঠনমূলক সমালোচনা। তো নেগেটিভ সমালোচনাটাকে তুমি যে হজম করতে পারছো, এটা যে তোমার একটা এবিলিটি, সেই এবিলিটিটাকে বলা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টার্মে যাব, প্যানথেইজম। ভাই আজকে সবই কঠিন কঠিন টার্ম। আচ্ছা, প্যানথেইজম এটা খুব ইজি আমরা করে নেব, একটু জটিল তবে ইজি ভাবে চিন্তা করব। প্যানথেইজমের যে কথা সেটা হচ্ছে যে সর্বস্বই গড, মানে সব জায়গাতেই গড আছে, এটা হচ্ছে মেইন কথা, এক কথায় অ্যান্সার। তুমি যা কিছু দেখো না কেন পৃথিবীতে, তার সব কিছুর ভেতরে গডের অস্তিত্ব খুঁজে পাও, এটাকে বলা হয় প্যানথেইজম। বা আরো যেটা জিনিসে বলতে পারি, তুমি তোমার সামনে পৃথিবী দেখছো, পৃথিবীতে তুমি চিন্তা করছো আচ্ছা পৃথিবীর ভেতরে এই গাছ আছে, গাছের ভেতরে গড আছে। বা এই যে নদীটাই গড, নদীর ভেতরে গড আছে। এবং এই বিশ্বাস থেকেই মানুষ কি করে যে আচ্ছা ওই নদীর দেবতা, মানে নদীকেই পূজা করতে শুরু করে দেয়। একটা বৃহৎ প্রকাণ্ড গাছ মনে করে এটাই গড, এর ভেতরে গড আছে, সো তাকেই পূজা করতে শুরু করে দেয়। সচিনকে পূজা করছে কারণ সচিন অনেক রান করেছে, তার ভেতরে গডের ছায়া তারা পাচ্ছে, দেবতার ছায়া পাচ্ছে। সো এরকম অনেক আর কি বিষয় রয়েছে। সো এই প্যানথেইজমের মেইন কথা হচ্ছে এটাই। এবার আমরা এটাকে চিন্তা করব, আমরা এখানে আলোচনা করব। দেখো, প্যানথেইজম এই যে যত কিছু ইজম নামে যত যা আছে, সবই হচ্ছে একটা ডক্ট্রিন বা একটা বিশ্বাস বা একটা মতবাদ। ইজম শব্দ যেখানেই পাবা, যেমন ধরো মডার্নিজম, তোমরা রোমান্টিসিজম, এই যে ইজম আছে, তারপরে এরকম যত ইজম আছে, সিম্বলিজম, ভিক্টোরিয়ানিজম, এরকম যত ইজম পাওয়া সবই একটা মতবাদ। তো এই প্যানথেইজম এটা হচ্ছে একটা মতবাদ বা একটা ডক্ট্রিন। তো এখানে বলছে দেখো যে এ ডক্ট্রিন, প্যানথেইজম হচ্ছে একটা ডক্ট্রিন হুইচ আইডেন্টিফাইজ গড উইথ দ্য ইউনিভার্স, যেটা আইডেন্টিফাই করে, যেটা খুঁজে পায়, এই ডক্ট্রিন অনুযায়ী মানুষ খুঁজে পায় হচ্ছে গডকে ইউনিভার্সের ভেতরে, মানে পৃথিবীর ভেতরে গডকে খুঁজে পায় তারা। or regards the universe as a manifestation of God, অথবা তারা বিবেচনা করে যে পৃথিবীটাই গডেরই একটা ম্যানিফেস্টেশন, অর্থাৎ পৃথিবীটাই গড। মানে গড যেরকম পৃথিবীটা তিনি সেরকম ভাবে বানিয়েছেন, এটাকেই মনে করে তারা পৃথিবীর সব জিনিসকেই মানে পূজা করতে থাকে। তো এটাকে বলা হচ্ছে প্যানথেইজম। আমরা এবার প্যানথেইজম সম্পর্কে আরেকটু ডিটেইল জানবো এখানে, যে প্যানথেইজম ইজ দ্য ভিউ দ্যাট এভরিথিং ইজ পার্ট অফ অল encompassing eminent God। প্যানথেইজম হচ্ছে একটা মতবাদ, একটা ভিউ, একটা দর্শন, যে দর্শনের কথা হলো যে প্রত্যেকটা জিনিসের ভেতরেই অল কম্পাসিং বলতে, অল এনকম্পাসিং বলতে সর্বশক্তিমান, সর্বশক্তিমান বা এমিনেন্ট গডের ভেতরে হচ্ছে রয়েছে অন্তর্নিহিত। মানে গডের ভেতরে না, মানে সবকিছুর ভেতরে গড অন্তর্নিহিত। এটাই হচ্ছে এই প্যানথেইজমের মেইন কথা। All forms of reality may then be considered either modes of being or identical with it। বলছে যে এখানে বিং বলতে বিটা দেখো ক্যাপিটালাইজ করা আছে, মানে গড। এই বিং বলতে কিন্তু মানুষকে তখন আর বোঝাচ্ছে না। সো এখানে দেখো যে অল ফর্মস অফ রিয়েলিটি, যেই ফর্মগুলি, যে আকার আকৃতি, যেই গাছপালা, নদী নালা, যা কিছু আমরা আমাদের পৃথিবীতে দেখতে পাই, সেই সব কিছুকে বলা হচ্ছে ফর্মস অফ রিয়েলিটি। এগুলোকে কনসিডার করা হয়, হয় সেটা হচ্ছে মোড অফ দ্যাট বিং, অর্থাৎ ওই যে আমাদের যে সত্তা বা ঈশ্বর, সেটারই কোনো না কোনো আকার আকৃতি, অর আইডেন্টিক্যাল উইথ ইট, অথবা এইগুলোই মূলত গডকেই রিপ্রেজেন্ট করছে, এগুলো গডেরই কোনো একটা অংশ, এটাকে বলা হচ্ছে, মানে এই প্যানথেইজম অনুযায়ী। সাম হোল্ডস দ্যাট প্যানথেইজম ইজ এ নন রিলিজিয়াস ফিলোসফিক্যাল পজিশন। কিছু লোক আছে বা কিছু মানুষ আছে যারা এই প্যানথেইজমকে একটা অধার্মিক ফিলোসফিক্যাল পজিশন বলে চিন্তা করে। টু দেম
প্যান্থেইজম ইজ দ্য ভিউ অফ দ্য ইউনিভার্স অ্যান্ড গড আর আইডেন্টিক্যাল। এবং তাদের মতে প্যান্থেইজম হচ্ছে এই পৃথিবীরই একটা দর্শন এবং পার্থিব একটা দর্শন, এবং গড এখানে আইডেন্টিক্যাল। গড এখানে আইডেন্টিক্যাল বলতে গডকে এখানে নিয়ে আসা হয় জোর করে, বা জোর করে এটাকে বলা হয় যে সবকিছুর ভেতরে গড আছে। সো এটা, তবে একটা জিনিস কি, এরকম যখন লিটারেচার তোমরা পড়তে 2 বছর ধরে পড়ছো, তোমরা জানো যে লিটারেচার পড়তে গেলে তোমরা যদি গভীরভাবে লিটারেচারের ভিতরে ঢুকে যাও তাহলে কিন্তু ইমানের ক্ষতি হবে। তো তোমরা একটা জিনিস সবসময় চিন্তা করবা যে এগুলো আমরা পড়ছি আর্ট ফর আর্ট শেক, একটা কথা আছে না, আমরা লিটারেচার ফর সার্টিফিকেট শেক, এটা চিন্তা করব। আমরা লিটারেচার পড়ছি, ভালো করার চেষ্টা করছি, কারণ হচ্ছে আমরা যাতে একটা ভালো সার্টিফিকেট পাই, ভালো একটা জব পাই, হ্যাঁ, ভালো একটা হাজবেন্ড বা ভালো একটা বিয়ে করতে পারি, ওয়াইফ পাই, এটাই আমরা চিন্তা করবো আর কি, এর বাইরে আর কিছু না। যখনই এগুলো নিয়ে ধর্মের সঙ্গে তোমরা মেলাতে যাবা তখনই কিন্তু তোমাদের ভিতরে একটা ডাউট তৈরি হবে। তো এগুলো ওই মানে পড়াশোনার খাতিরেই পড়ছো এটাই মনে করবে, এগুলোকে কখনো বিশ্বাস করতে যাবে না। সো এটা হচ্ছে প্যান্থেইজম। আমরা এবার আরেকটা টার্ম পাবো, সেটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। স্ট্রিম অফ কনসাসনেস এটা হচ্ছে এই ভিডিওর ভেতরে আমি দিয়ে দিয়েছি, এই ভিডিওটা আমি তোমাদেরকে আবার দিয়ে দিই, এখানে তোমরা আলোচনাটা পাবা। তো আমি এটা আর আলোচনা করছি না। কই গেল তোমরা, কই, এইটার ভেতরে দিয়ে দিলাম। এইখান থেকে তোমরা একটু দেখে নিবা। আর একটা জিনিস হচ্ছে যে স্ট্রিম অফ কনসাসনেসের উপরে 2টা নোট আছে আমাদের মডারেটরের তৈরি করা একটা নোট, এই নোটটা আমি তোমাদেরকে দিয়ে দিই যাতে করে তোমরা, আল্লাহ এটাকে দিতে পারবো তোমাদেরকে, কপি করতে পারবো, কপি দেখি তো এটা তোমাদেরকে দিতে পারি কিনা। যাক, দিতে পেরেছি। তাহলে এইটা আমি পেস্ট করছি, আমি আরেকটা ওইটাও নিয়ে আসি। এইটারই কমেন্টে আমি আবার এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা এডিট করে দেই তো এর ভিতরে যায় কিনা। যাক, দুটাই গেছে। স্ট্রিম অফ কনসাসনেস। আচ্ছা, এবার ওই ভিডিওটা দেখবা এবং এখান থেকে এটা পড়বা, এই নোটটা পড়বা, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা অনার্স কমপ্লিট করার আগেই বিয়ে করেছে তারা আবার ঠকে গেছে এটা মনে করিও না, যে এটা কমপ্লিট করার পরে বিয়ে করলে মনে হয় আরো ভালো কিছু পেতাম। বিষয়টা এরকম না, এটা আমি বলছি তাই আর কি। মানে তখন তোমরা এটা চলে, যারা অবিবাহিত তারা হয়তো ভালো করছে যে এরকম ভাবে বিয়ে করলে একটা ভালো জব হবে, এরপরে প্রতিষ্ঠিত হতে পারবো, একটা ভালো হাজবেন্ড বা ওয়াইফ পাবো। আবার যারা অলরেডি বিবাহিত তারা এরকম যে হ্যাঁ, আমরা এটা কমপ্লিট করলে একটা ভালো জব পাবো, সেখান থেকে ম্যাটেরিয়ালিস্টিক যে বিষয়গুলো বা ফিনান্সিয়াল যে বিষয়গুলো সেগুলো আমাদের সলভ হবে। বা আমার একটা সার্টিফিকেট থাকবে যেটা ইংলিশ লিটারেচারের, মানে ইংরেজির উপরে, সেটাও একটা সুখদায়ক বিষয়। তো এরকম অনেক কিছুই আছে। আচ্ছা, প্যান্থেইজম। প্যান্থেইজম বা প্যান্থেইস্ট যারা যারা এই বিশ্বাসে বিশ্বাসী তাদের কথা হচ্ছে জগতের সবকিছুর ভেতরে গড রয়েছে। হ্যাঁ, তুমি একটা বড় প্রকাণ্ড গাছ দেখতে পাচ্ছ, তখন তুমি ভাবছো যাচ্ছে এই গাছটা তো গডই তৈরি করেছে, বা এর ভেতরেই গড আছে। বা তুমি একটা বড় খরস্রোতা নদী দেখতে পাচ্ছ, পদ্মা নদী, তুমি চিন্তা করছো যাচ্ছে এই নদী এত খরস্রোতা, তাহলে এই নদীটা অবশ্যই গডকে রিপ্রেজেন্ট করছে, তার মানে আমি যদি এই নদীকে পূজা করি গডকে পূজা করা হয়ে যাবে। তো এই যে বিষয়টা, জগতের প্রত্যেকটা জিনিসের ভিতরে গড আছে বা গডের ছায়া আছে, এইটা চিন্তা করাটাই হচ্ছে প্যান্থেইজম। মানে এই যে বলা হচ্ছে গড উইথ দ্য ইউনিভার্স, মানে এই ইউনিভার্স বলতে এই দুনিয়া বা এই দুনিয়ার যাবতীয় সব জিনিস যা কিছু, সেগুলোর ভেতরে গড আছে। আরেকটা হচ্ছে ইউনিভার্স অ্যাজ এ ম্যানিফেস্টেশন অফ গড, অর্থাৎ গডেরই একটা এক্সপ্রেশন বা গডেরই একটা ছায়া আমরা যেটা বলবো আর কি, বা কপি, গডেরই একটা ইমিটেশন বা কপি হচ্ছে এই ইউনিভার্স।
সো এটা চিন্তা করে আমরা ইউনিভার্সে যা কিছু পাচ্ছি সেটার পূজা করছি বা অর্চনা করছি বা সেগুলোর প্রশংসা করছি গডের মতো করে, এটাকেই বলা হচ্ছে প্যান্থিস্টিক হচ্ছে একটা অ্যাটিটিউড বা ভিউ। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শেষ করে দিই। সামনের ক্লাসটা হবে তোমাদের রবিবারে, মানে শিডিউল অনুযায়ী। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে রবিবারের পরে মঙ্গল এবং বৃহস্পতি ওই 2 দিন ক্লাস হবে না। ওই 2 দিন আমি একটু, মানে আমি যেখানে আছি এখান থেকে এখানে থাকবো না আর কি, গ্রামের বাড়ি যাব। আর হচ্ছে পরে শুক্রবারে আবার হচ্ছে, মানে এই যে 2টা ক্লাস যে আমাদের গ্যাপ যাবে, এটা কোনো এক শুক্রবারে আমরা ক্লাস নিয়ে ওটাকে সলভ করব। আর তোমরা এই সময়টাতে পড়াশোনা করো, তোমাদের তো পরীক্ষা সামনে চলে আসছে, আর কেউ ওয়েট করিও না বা থেমে থাকার আর সময় নাই। একটা জিনিস মনে রাখিও, সেটা হলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের রেজাল্ট যদি ভালো হয়, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে মজা করতে পারবা। মজা বলতে আমি ওই মজার কথা বলছি না, মজা বলতে তোমরা ধরো বিসিএস এর অনেকে প্রিপারেশন নিবা, বিভিন্ন চাকরি বাকরি প্রিপারেশন নিবা, এটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তখন নিতে পারবা যদি রেজাল্ট এইদিকে ভালো থাকে। আর যদি এইদিকে খারাপ হয়ে যায়, তাহলে থার্ড ইয়ারে গিয়ে তো এইদিকের টেনশন, থার্ড ইয়ারের টেনশন, থার্ড ইয়ারে গিয়ে আবার ফোর্থ ইয়ারে গিয়ে তখন থার্ড ইয়ারের টেনশন, মানে অনার্স লাইফটা একেবারে বিভীষিকাময় হয়ে যাবে। ফার্স্ট ইয়ারে যার যেরকম হয়েছে হয়েছে, এই সেকেন্ড ইয়ারটা ভালো করার চেষ্টা করো, যাতে করে অন্তত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা মিলে ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারো। থার্ড ইয়ারে গিয়ে তোমরা তোমাদের যে বিসিএস এর যে প্রিপারেশন, আমি আমি যেটা সবসময় বলে থাকি যে বিসিএস বা সরকারি চাকরির প্রিপারেশন থার্ড ইয়ার থেকে শুরু করতে হয়। সো এটা তো আছে, তোমরা থার্ড ইয়ার থেকে শুরু করতে পারো। সো ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট দিনে আবার কথা বলবো।